হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স। আমি সায়েন্সম্যান, তোমাদেরকে স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আগের ক্লাস তোমরা সবাই খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের সবাইকার ভালো লেগেছে। এমনকি তোমরা জানিয়েওছো খুব ভালো লাগলো যে প্রথম থেকেই তোমাদের এই সায়েন্সের ক্লাসগুলো অত্যন্ত ভালো লাগছে। আগের ক্লাসে আমরা কি করেছিলাম, যাবতীয় যে লেয়ার রয়েছে বায়ুমণ্ডলে সেই সমস্ত লেয়ারগুলো সম্পর্কে জেনেছিলাম। আচ্ছা, আগের দিন একটা কনসেপ্ট বুঝিয়েছিলেন যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে, ওজোন লেয়ার রয়েছে। এই ওজোন লেয়ারটা সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা কি জানো যে সূর্য থেকে আগত যে আলোক রশ্মি রয়েছে সেখানে ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে বলে এক ধরনের রেডিয়েশনস থাকে, যেটা কিন্তু ওজোন স্তর শোষণ করে নেয়। যদি শোষণ না করতো কি হতো, আমাদের স্কিন ক্যান্সার থেকে শুরু করে স্কিন অ্যালার্জেটিক বলো বা স্কিনে যাবতীয় প্রবলেম হতো, সেটা তো হতোই। সমুদ্রের অনেক ডিপ পর্যন্ত গিয়ে এরা বিভিন্ন প্রাণীকে ইনফার্টাইল করে দিত, অর্থাৎ তাদের প্রজাতি নষ্ট হয়ে যেত। আরো অনেক কিছু, যেমন দেখবে তোমরা স্মগ তৈরি হয়, বিভিন্ন পলিউশন তৈরি হতো, মানে প্রচুর প্রবলেম হতো এই যদি ইউভি রেডিয়েশনস আমাদের এই পৃথিবী পৃষ্ঠে চলে আসতো। তো সেইটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে ওজোন লেয়ার। তো এই ওজোন লেয়ার সম্পর্কে একদম ডেপথে বুঝবো। তার আগে আমাদের যেটা জেনে নিতে হবে যে ওজোন লেয়ার সম্পর্কে জানার আগে আমাদের এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এসেছিল। আমাদের যে এই যে লাইট স্পেকট্রাম তুমি দেখছো, এই লাইট স্পেকট্রামের মধ্যে কি রয়েছে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, কমলা, স আচ্ছা হলুদ বাদ গেছে, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহ কলা, এই সাতটা রং কিন্তু আমরা দেখতে পাই। তুমি যদি দেখো তাহলে পিঙ্ক কালারটা কোথা থেকে আসছে, স্বাভাবিকভাবে এই স্পেকট্রামেরই কোনো না কোনো কালার মিশে তৈরি হচ্ছে। বোঝা গেছে? এই সাতটা বর্ণের মধ্যেই কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এই সাতটা যদি বর্ণের তোমরা দেখো, আমি আসছি আরো ডিটেলসে ঢুকবো। এই সাতটা বর্ণের আলো কোথা থেকে এলো, আমাদের যে সূর্য থেকে সাদা আলো আসে না, বা টিউবলাইটের আলো, সেখানে সাতটা বর্ণ মিশে থাকে। এটা প্রথম কে দেখিয়েছিলেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তো অ্যারাউন্ড সালটা মনে পড়ছে না, একটু তোমরা চেক করে নে, সাল আসেও না তোমাদের পরীক্ষা। সো যেটা বলছি, সাদা অ্যারাউন্ড 1965 এরকম সালটা ছিল, হয়তো একটু দেখে নেবে। তো যাই হোক, এই যে বিম অফ লাইটটা আছে না, সাদা আলোটা, এটা যখন কোনো প্রিজমে পড়বে এটা সাতটা আলোতে ভাগ হয়ে যাবে। এইটা কিন্তু সমস্ত পৃথিবীর যত বিজ্ঞানী ছিলেন তারা বলেছিলেন যে আলো এইভাবে ভাঙতে পারে না। অর্থাৎ আলো আলোর মধ্যে এমন কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যার ফলে আলোটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। কিন্তু এর উত্তর কেউই দিতে পারেননি। আইজ্যাক নিউটন কি দেখিয়েছিলেন, একটা প্রিজম দিয়ে যখন দেওয়া হচ্ছে তখন সাতটা আলোয় ভাগ হচ্ছে, আবার সাতটা আলোকে যখন অন্য প্রিজম দিয়ে পাঠানো হচ্ছে তখন সেই সাদা আলো কিন্তু পাওয়া যাচ্ছে। এই এই পরীক্ষাটার মাধ্যমে আইজ্যাক নিউটন দেখিয়ে দিয়েছিলেন যে আলো সাতটা বর্ণের মিশ্রণ। এইখান থেকে আমাদের পথ চলা। তোমরা জানো আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার মধ্যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটো কি হচ্ছে, একটা এক অপরটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে লাইটটা মুভ করছে। তো সেটা কনসেপ্টটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, এক্ষুনি তোমাদের লাগবে না। বাট স্পেকট্রাম সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। এইটা তো আমরা জাস্ট চোখে দেখতে পাচ্ছি। এইবার চলে এসো চোখে যেটা দেখতে পাই, 380 380 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটার, এইটা আমাদের কিন্তু চোখে ধরা পড়ে। অর্থাৎ এই ওয়েভলেন্থের, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি থাকে তখনই আমরা চোখে দেখতে পাবো। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গটা একটা পূর্ণ যদি কম্পন সম্পন্ন করে, পূর্ণ কম্পন সম্পন্ন করলে যতটা দূরত্ব গেল তখন বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। এই ওয়েভলেন্থটা, ধরো আমি এখানে দুটো ছবি আঁকছি, এটা হলো এ পিকচার, এটা বি পিকচার আসছে। তোমরা দেখে বলো দেখি কোনটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। দেখো, পিকচার বি যদি দেখো, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা বেশি। তাহলে জেনারেলি কি হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হার সে কি হবে, কম কাঁপবে। ভালো করে শুনে নাও, এই সম্পর্কটা কিছুক্ষণ পরে লাগবে কিন্তু। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এইমাত্র বললাম যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলো, পূর্ণ কম্পন সম্পন্ন করতে গিয়ে যতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হয়ে গেল আমাদের কি বলে, ওয়েভলেন্থ, বা উম, ওটা কি বলে বাংলায় জানো, এইমাত্র বলে ওয়েভলেন্থ বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা যত বৃদ্ধি পাবে তত কি হয়ে যাবে,
একটা ফ্রিকোয়েন্সি কমে যাবে। মানে ওর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা ১ সেকেন্ডে কতবার কাঁপছে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এনার্জিও কিন্তু কমবে। এটা মনে রাখবে। একটু পরে আমাদের কাজে লাগবে। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কর কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তরঙ্গদৈর্ঘ্য যত বাড়বে তত কম্পাঙ্ক কিন্তু কমবে। আবার ঠিক উল্টোটা, তরঙ্গদৈর্ঘ্য যত কমবে বলো স্বাভাবিকভাবে কম্পাঙ্ক তত বাড়বে। এবার কম্পাঙ্ক আর তরঙ্গদৈর্ঘ্য ব্যাপারটা দেখে নাও। এটা ধরো একটা ওয়েভ রয়েছে, এই বরাবর যাচ্ছি, আর একটা ওয়েভ রয়েছে খুব কাছাকাছি কাঁপছে। দেখো এই কিন্তু বেশিরভাগ, এই যে ওয়েভটা দেখলে এ কিন্তু বেশিরভাগ কাঁপছে, কিন্তু এর ওয়েভ লেন্থ দেখো খুব ছোট। দেখো এইটুকু ওয়েভ লেন্থ হচ্ছে, অন্য কালারে দেখায় এইটুকু ওয়েভ লেন্থ। তাহলে যার যত ওয়েভ লেন্থ কম হচ্ছে, যার যত ওয়েভ লেন্থ কম হচ্ছে, এই যে এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে এতটা, যার যত ওয়েভ লেন্থ কম হচ্ছে সে কিন্তু বেশিরভাগ কাঁপছে। এই কনসেপ্টস গুলো বলছি কেন, একটু পরে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, ওই জন্য বলা হচ্ছে। তাহলে আপাতত আমরা কি বুঝলাম? আলোর মধ্যে অনেক ধরনের কি রয়েছে, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু এটা আলোক, ঠিক আছে, যেটা আমাদের চোখে ধরা পড়ে। এবার দেখো আলো স্পেকট্রাম ব্যাপারটা কি, এটা দেখলে তোমরা জানতে পারবে যে আলো শুধুমাত্র আমরা যে দেখতে পাই না, সেটা খুব সামান্য এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের আর কি বিস্তৃত থাকে, খুবই কম। ঠিক আছে, খুব কম পরিমাণ আমরা কিন্তু এই যে আলোর স্পেকট্রাম, অর্থাৎ সাদা আলো যেটা দেখছি সেটা খুব কম পোর্শনই আমরা দেখতে পাই। বোঝা গেছে? বাকি পুরোটা আমরা কিন্তু দেখতে পাই না। যেমন বেতার তরঙ্গ, এটাও কিন্তু এক ধরনের রেডিয়েশন, যেটা কিন্তু আমাদের কি করে, রেডিও চালাতে সাহায্য করে। বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয় তোমরা কি তরঙ্গের কমেন্টে লিখে জানাবে, আগের ক্লাসে করিয়েছি। তো বেতার তরঙ্গও কিন্তু এই এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ক্ষেত্রে কিন্তু দেখো রেডিওর ফ্রিকোয়েন্সি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কতটা বড়। ঠিক আছে, তারপর আমরা যে মাইক্রোওয়েভে খাবার তৈরি করি, তাই না, মাইক্রোওয়েভে খাবার তৈরি করি, সেই খাবারটা কিভাবে গরম হয় জানো? সেই মাইক্রোওয়েভটাও কিন্তু এই স্পেকট্রাম, এই দেখো মাইক্রোওয়েভের স্পেকট্রাম, মাইক্রোওয়েভের স্পেকট্রাম হলো কি হয়, যে জলের কণাগুলো হয় তাকে গিয়ে ধাক্কা দেয়, আর তার ফলে কিন্তু গরম হয়ে যায়। তো যাই হোক, আমি আসছি, একটু ডেপথে ঢুকছি যাতে তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়, নাহলে কিন্তু ওই মুখস্থই হবে, বুঝতে পারবে না। এরপর চলে এসো, যে পোর্শনসটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে ধরা পড়ে, কতগুলা 380 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটার অব্দি, কোনো কোনো বইতে আছে 400 থেকে 800 ন্যানোমিটার। প্রিসাইসলি স্পিকিং, যাদের চোখ খুব ভালো তারা 380 থেকে 400 ন্যানোমিটার অব্দি দেখতে পাবে। এরপরে এরপরে হাই ফ্রিকোয়েন্সি যে সমস্ত ওয়েভ হয় বা তরঙ্গদৈর্ঘ্য কম যাদের, সেই সমস্ত কি রয়েছে, আণবিক যে সমস্ত কম্পাঙ্ক তারা থাকতে পারে, গামারে থাকতে পারে, এক্স রশ্মি, তোমাদের কি বলে, আহ তোমাদের ধরো আহ, হাড় ভেঙে গেছে, হাড় ভেঙে গেলে ডাক্তারবাবু বলেন কি একটা ছবি করে নিয়ে এসো, এক্স রশ্মি, সেটাও কিন্তু দেখো এই স্পেকট্রামের এই জায়গাটায় কিন্তু তুমি দেখতে পাবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এক্স রে যখন তোমরা করাতে যাও, দেখবে একটা সাদা আলো চালু বই বন্ধ হয়ে গেল, ওই সাদা আলোটা তুমি দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এইটুকু রেঞ্জের মধ্যে আছে বলে। এর বাইরে কিন্তু এক্স রশ্মিটা তোমার হাড়কে ভেদ করে চলে যাচ্ছে। কি বললাম বোঝা যাচ্ছে? এই কনসেপ্টটা একটু অ্যাডভান্সে ঢুকলাম, এটা তোমাদের ক্লাস 10-এ কিন্তু অতটাও লাগবে না, লাগবে কোথায়, আলোর চ্যাপ্টারে আমার লাগবে। তখন কিন্তু বলবে না যে স্যার এই জায়গাটা ভুলে গেছি, আমি রিপিট করে দেবো, কিন্তু ভালো করে বুঝে নাও এই জায়গাটা আপাতত। এইবার এই প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে। এই যে বললাম 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য পর্যন্ত যে আলোটা আছে, এটা আমাদের দেখতে সাহায্য করে। এর নিচে যেটা আছে, আচ্ছা আমাদের শুরু হয়েছিল কোথা দিয়ে, বে, নি, আ, স, হো, ক, লা, অর্থাৎ শুরু হয়েছিল বেগুনি দিয়ে, লাল দিয়ে শেষ হয়েছিল। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। ঠিক আছে, অর্থাৎ এই দিকে কিন্তু তুমি লাল পাবে, দেখো লাল দেখতে পাচ্ছ, তরঙ্গদৈর্ঘ্য বেশির দিকে। তরঙ্গদৈর্ঘ্য কম কম কোন দিকে, দেখো বেগুনি, এই দেখো দেখতে পাচ্ছ বেগুনি শেডটা। তাহলে কি বললাম বোঝা যাচ্ছে? কম তরঙ্গদৈর্ঘ্য থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যের দিকে কি হচ্ছে, আমাদের ছবিটা প্লট করা আছে। এইবার চলে এসো, তোমরা পড়ে এসছো অবলোহিত, ইংরেজিতে বলে ইনফ্রারেড, যাকে আইআর রেডিয়েশন বলে আমরা চিনি। বেতার তরঙ্গ, রিমোট দেখবে, বাড়িতে বাড়িতে আজকেই তোমরা চেক করলে যে টিভি রিমোট হোক,
এসি রিমোট হোক, যে কোনো রিমোটকে মোবাইলের ক্যামেরার সামনে প্রেস করে দেখবে। দেখবে ওইটা তোমরা খালি চোখে দেখতে পাবে না, কিন্তু মোবাইলের ক্যামেরায় ধরলে ওটা কিন্তু ব্লিঙ্ক করবে। ওটা আইআর রেডিয়েশনসটা মোবাইলের ক্যামেরায় অন্যভাবে ধরা পড়ছে। কি বললাম, বোঝা গেছে? যাই হোক, সেটা পরের কনসেপ্ট। কিন্তু অবলোহিত যে সমস্ত রেডিয়েশনস রয়েছে তারা বেশি দূর ট্রাভেল করা কিন্তু, মানে তাদের যেহেতু ওয়েভলেন্থটা বেশি, তারা কিন্তু ট্রাভেল করতে পারবে। ঠিক আছে? এইবার একটা কথা বলে দিই তোমাদের মাথায় রাখতে, যেটা হচ্ছে আহ, এদের কিন্তু শক্তি কিন্তু কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনফ্রারেডের কাজ হচ্ছে, যদি স্পেকট্রাম দেখো, যেমন দৃশ্যমান বর্ণালীর ক্ষেত্রে আমাদের ওই ওই দৃশ্যমান বর্ণালীর কাজকে আমাদেরকে দেখতে সাহায্য করে। কিন্তু আমাকে বলো তো, অবলোহিত যে সমস্ত তরঙ্গ রয়েছে তারা কি কাজ করে? কোনো জায়গাকে গরম করতে সাহায্য করে। কি বললাম, বোঝা গেছে? মাইক্রোওয়েভ রয়েছে, এই যে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, সূর্যে থাকা এই অবলোহিত বা ইনফ্রারেড এই তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন স্পেকট্রাম। আর উল্টো দিক আর এক ধরনের আছে, দেখবে এই যে বেগুনি আছে না, বেগুনির ইংরেজি কি? ভায়োলেট। এই ভায়োলেটের থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন, এই দেখো এইদিকে যারা কম তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন রয়েছে তাদেরকে বলা হয় ইউভি বা আলট্রা ভায়োলেট। বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি কি করে? আমি এইমাত্র বলেছি, যাদের ওয়েভলেন্থ কম, ফ্রিকোয়েন্সি বেশি, শক্তি বেশি, এরা সমস্ত জিনিসকে ভেঙে দেয়। কি বললাম, বোঝা গেছে? তাহলে আল্ট্রা ভায়োলেট রশ্মি যেহেতু হাই এনার্জি, এরা ব্রেক করে দিতে পারে, কোনো জায়গা ভেদ করে চলে যেতে পারে। আর অবলোহিত তরঙ্গ যারা রয়েছে তারা কিন্তু কোনো জায়গার উষ্ণতা বাড়ায়। তাহলে পুরো স্পেকট্রামটা কিছুটা হলেও তোমাদের মাথায় ঢুকেছে। এরপরে চলে এসো নেক্সট কনসেপ্টে, যেটা তোমাদের জানতে হবে। এই যে সূর্যটা দেখবে, আমাদের জেনারেলি সূর্যের কালার কিন্তু ইয়েলোইশ সাইডে, আমার একটু হলুদ কালারের। কিছু কিছু সূর্য আছে। আচ্ছা, আমাদের এই যে টেম্পারেচারের সাথে রিলেশন, সেটাও একটু বলে দিই। আমাদের যেটা জেনারেলি হয়, তোমরা জেনে নাও যে যত টেম্পারেচার বেশি হবে, যেমন বাড়িতে গ্যাস গ্যাস যখন জ্বলে দেখবে নীল কালারে জ্বলে। নর্মাল আগেকার দিনে যে উনুন ইউজ হতো সেটা দেখবে লাল কালারে জ্বলে। এখনকার দিনে গ্যাসের কিন্তু শক্তি অনেকটাই বেশি, তার মানে অল্প সময় তাড়াতাড়ি বরফ হয়ে যাবে। বোঝা গেছে? কাঠের উনুনে বরফ হতে বেশি সময় নেবে। এটা আমরা বুঝবো কি করে? যত বড় বড় সায়েন্টিস্ট রয়েছে তারা দেখেছেন যে মানে যত টেম্পারেচার বেশি হয় না, যে সমস্ত ধরো গ্রহ নক্ষত্র মহাকাশে যারা রয়েছে, যাদের টেম্পারেচার বেশি হয় তাদের কালার কিন্তু ব্লু হয়। এই ব্লু ব্লু রঙের তারা দেখে কিন্তু বিজ্ঞানীরা আইডিয়া করতে পারে এইখানে যে তারাটা রয়েছে তার কিন্তু টেম্পারেচার অনেক বেশি। আর যেখানে যত লাল হবে তার টেম্পারেচার একটু কম। দেখো, আমাদের সূর্য মাঝামাঝি রয়েছে, অর্থাৎ লাল আর নীলের মাঝখানে রয়েছে। আমাদের সূর্যের টেম্পারেচারটা দেখে নাও, অ্যারাউন্ড 5500 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে যদি কোনো তাপমাত্রা কম হয়, সেখানে তুমি মোটামুটি পাবে, আমি এবার জাস্ট ফ্যাক্টটা দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি 3000 ডিগ্রি সেলসিয়াসে। 3000 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে, এদের যে সূর্যগুলো হয়, অন্য যে নক্ষত্রগুলো হয়, তাদের টেম্পারেচার 3300 ডিগ্রির কাছাকাছি থাকার কারণে এরা কিন্তু লাল রঙের দেখায়। যাদের টেম্পারেচার খুব হাই, অ্যারাউন্ড ধরো 12000 ডিগ্রি সেলসিয়াস, তাদের কিন্তু ব্লুইশ সাইডে দেখবে। এবার আমি এটা কেন বললাম, তোমরা বাড়িতে যখন গ্যাস স্টোভ দেখবে ব্লু কালারে দেখতে পাবে, অর্থাৎ ওর টেম্পারেচার বেশি। আবার ওটাই যখন কি হয়ে যায়, যখন একটু কম হয়ে যায়, টেম্পারেচারটা কম হয়ে যায়, তখন লাল রঙের দেখতে পাও। এই কনসেপ্টটা বোঝালাম, এর কারণ রয়েছে। ঠিক আছে? এটা মাথায় রাখবে, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আলোর চ্যাপ্টারে আরেকবার রিভিশন হবে, চিন্তা নেই। এর পরে চলে এসো যে আমাদের, তার আগে আমি বলে রাখি যে আল্ট্রাভায়োলেট রে রয়েছে না, আল্ট্রাভায়োলেট রে তিন ধরনের হয়। সবার প্রথম ইউভি এ হয়, অর্থাৎ আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি, আর ইউভি সি। এই তিন ধরনের কিন্তু আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি রয়েছে। এইগুলো তরঙ্গদৈর্ঘ্য পরীক্ষায় দেবে না, সুতরাং জেনে লাভ নেই। কিন্তু আমি জাস্ট ডাটার জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কেউ যদি মনে রাখতে চাও রাখতে পারো। ইউভি এ হচ্ছে 315 থেকে 400 ন্যানোমিটার অবধি থাকে। বোঝা গেছে? আল্ট্রাভায়োলেট বি যেটা রয়েছে সেটা হচ্ছে 280 থেকে 315 ন্যানোমিটার। ইউভিসি যেটা রয়েছে 100 থেকে 280। এই হলো আল্ট্রাভায়োলেট রশ্মির কনসেপ্ট। এটা এবার কেন বললাম, দেখো, ইউভি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে শক্তি কিন্তু কম। এ কি করে জানো, এটা যদি পৃথিবী হয়, এটা আর্থ, আমাদের প্রিয় পৃথিবী,
আর এইখানে যদি সূর্যের রেডিয়েশনস আসে, এখানে ধরো ওজোন লেয়ার থাকবে না, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকবে, সেই ওজোন লেয়ারটাকে ইউভিএ, এই যে ইউভিএ বলছি, ইউভিএ কিন্তু ভেদ করে আমাদের এখানে চলে আসে। ক্লিয়ার? ফান্ডটা ক্লিয়ার? যেহেতু শক্তি কম, আবার তরঙ্গদৈর্ঘ্য মেনলি হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হওয়ার কারণে চলে আসে। এরপর চলে এসো, ইয়েলো কালার নিচ্ছি, দেখতে পারবো, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, ধরো গ্রিন করলাম। ইউভি বি, যদিও ইউভি বি কে গ্রিন দেওয়া উচিত না, খুব ডেঞ্জারাস, সব থেকে ক্ষতি আমাদের এটাই করে। চলো ইউভি বি কে আমি ব্লু দিলাম। ইউভি ইউভি বি যেটা রয়েছে না, এর অ্যারাউন্ড পৃথিবীতে আস্তে আস্তে 95% ওজোন লেয়ারে শোষণ হয়ে যায়। ওজোন লেয়ার অ্যাবজর্ব 95% অফ দ্য ইউভিবি রেডিয়েশন, কিন্তু বাকি যে 5% চলে আসে, ওটাই আমাদের যত রকমের স্কিন ক্যান্সার আছে সবকিছু কিন্তু এই আল্ট্রাভায়োলেট বি দিয়েই কিন্তু হয়। আর আল্ট্রাভায়োলেট সি এনার্জি খুব হাই থাকার কারণে কি হয়ে যায়, ওজোন লেয়ারে পুরোটাই অ্যারাউন্ড 100%, 100% বলা ঠিক নয়, বাট ধরো পুরোটাই শোষণ হয়ে যাচ্ছে। তাহলে সব থেকে ডেঞ্জারাস কোনটা? আমাদের কিন্তু আল্ট্রাভায়োলেট বি। এইবার আমাদের একটা কনসেপ্ট তোমাদের বলে রাখি, শোন, খুব মন দিয়ে শুনবে এটা। পেন ট্যাপ ছেড়ে তো 1 সেকেন্ড দাও, 1 সেকেন্ড টাইম দাও। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের যে আল্ট্রাভায়োলেট এ রয়েছে, কি বলেছিলাম, আল্ট্রাভায়োলেট এর কিন্তু শক্তিটা একটু কম। তাহলে ও যখন আসে আমাদের স্কিনের ওপর, কি তৈরি করে, ওপরের যে স্কিনের লেয়ার রয়েছে তাকে বলা হয় এপিডার্মিস। কি বলা হয়? এপিডার্মিস। এই এপিডার্মিস লেয়ারে কিন্তু আল্ট্রাভায়োলেট এ এসে এখানে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আর এইখানে কি হয়ে যায়, ডিস্টারবেন্স যখন ক্রিয়েট হয় তখন আমাদের স্কিনে মেলানিন পড়তে শুরু করে, যাকে বলা হয় ট্যান পড়ে গেছে। এখন ট্যানের কনসেপ্ট খুব আছে, তোমরা সবাই শুনেছো, স্কিন কালার আর কি ডার্কেন হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়াকে বলা হয় ট্যান পড়ে যাওয়া। এটা কে তৈরি করছে? ইউভি এ। এইবার চলে এসো, ইউভি বিও কিন্তু আমাদের পৃথিবীতে আসছে। এই যে ইউভি বি আছে, এরা কি করে, ভেদ করে চলে আসে ডার্মিস লেয়ার পর্যন্ত, অর্থাৎ ত্বকের যে এপিডার্মিস রয়েছে তার নিচের লেয়ার হচ্ছে ডার্মিস, ইউভি বি কিন্তু ডার্মিস লেয়ার অব্দি চলে আসে। আর এই ডার্মিস লেয়ারে যখন ঢুকে পড়ে না, এখানে আমাদের ডিএনএ থাকে। এই ডিএনএ এর ভেতরে কি করে দেয়, এই ম্যানিপুলেশন করে দেয়। আর যেটা আমাদের কি জানো, কি হয় জেনারেলি কোনো জায়গা আহ, ধরো কেটে গেল, সেটা রিপেয়ার হচ্ছে, ডিএনএ হেল্প করছে আমাদের। কিন্তু এই যদি ডিএনএ স্ট্রাকচার যখনই একটুখানি গড়বড় হবে, মানে একটু গড়বড় হলে সেটা রিপেয়ার হয়ে যাচ্ছে ওই মেলানিনের মাধ্যমেই, আর অন্য আরো আরো কিছু কেমিক্যালস রয়েছে স্কিন থেকেই রিলিজ হয়, তাদের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু রিপেয়ার হচ্ছে। কিন্তু মারাত্মক পরিমাণে যদি ব্রেক হয়ে যায় ডিএনএ স্ট্রাকচার, বা ডিফর্ম হয়ে যায়, যাকে বলা হয় ডিএনএ ডিফর্মেশন, তো তার ফলে কি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু স্কিন ক্যান্সারের মেন কারণ। কি স্কিন ক্যান্সার কেন হচ্ছে? সূর্যের আল্ট্রাভায়োলেট, কারে পেন ট্যাপটা ছেড়ে দিয়েছি, সূর্যের যে স্পেকট্রাম রয়েছে সেখান থেকে আল্ট্রাভায়োলেট বা ইউভি বি রশ্মি আমাদের ডার্মিস লেয়ারে ঢুকে যাচ্ছে। ডার্মিস লেয়ারে ঢুকে যাওয়ার পরে ওখানে আমাদের ডিএনএর মধ্যে চেঞ্জ করে দিচ্ছে, যে কারণে আমাদের স্কিন ক্যান্সার পর্যন্ত হচ্ছে। স্কিন ফুলে যাওয়া, স্কিন রেডনেস সব ইউভি বি থেকেই হয়। আর আল্ট্রাভায়োলেট এ কি করে, সামান্য স্কিনে পোড়া 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 দাগ, বা বলে না স্কিনটা একটুখানি ট্যান পড়ে গেছে, এই সমস্ত কনসেপ্ট কোথা থেকে হয়, আল্ট্রাভায়োলেট এ কিন্তু তৈরি করে। আর আল্ট্রাভায়োলেট বি যেহেতু অনেক ডেপথে ঢুকে যেতে পারে, তাহলে অনেক ডেপথে ঢুকে যাওয়ার ফলে কি হচ্ছে, আল্ট্রাভায়োলেট বি আমাদের স্কিন ক্যান্সার তৈরি করছে। বলো বোঝা গেছে না যায়নি? চলো, ভুল করে ভুল সুইচ টাইপ হয়ে গেছিল, সো দ্যাটস ওয়াই রেকর্ডিংটা স্টপ হয়ে গেছিল। তো চলো আবার আমরা স্টার্ট করে দিই। যেখানে হচ্ছে আমাদের দেখবি মানে স্কিনের উপর যখন সূর্যের আলো পড়ে না, তখন কি হয়ে যায়, এ দেখো এদিকে সানস্ক্রিন মেখেছিল, এদিকে উইদাউট সানস্ক্রিন ছিল। আর এর ফলে কি হয়ে গেছে, এই দিকটা দেখো কি হয়ে গেছে, সূর্যের আলোতে এক্সপোজ হয়ে গেছে, যার ফলে কি হয়ে স্কিন রেডনেস, স্কিন কালারেশন সবকিছু কিন্তু দেখা যাবে। তো এই হলো আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি কিভাবে আমাদের ক্ষতি করে। এবার তোমরা ভেবে নাও যে আল্ট্রাভায়োলেট রশ্মি এই ক্ষতি আমাদের করছে, তাহলে যত অণুজীব রয়েছে, আমাদের স্কিন কিন্তু অনেক অ্যাডভান্স, আর যারা অণুজীব রয়েছে তাদের কিন্তু এতটা উন্নত শারীরিক গঠন নয়, তারা কিন্তু মারা যায়। যত ভালো অণুজীব রয়েছে, ইভেন জলের মধ্যে থাকবে, জলের মধ্যে ছোট ছোট যে প্রাণীগুলো থাকে, এরা কি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন এগুলো হয়। তো
যা ফাইটোপ্ল্যাঙ্কটন না ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি, ছোট ছোট উদ্ভিদ জাতীয় জিনিস যারা খাবার তৈরি করতে হবে। জুপ্ল্যাঙ্কটন মানে হচ্ছে প্রাণী গোষ্ঠীর অণুবীক্ষণিক জীবের। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন যারা রয়েছে, এরা ইউভি এক্সপোজারে এসে অনেক মারা যাচ্ছে। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন মারা গেলে মাছেরা মারা যাবে, কারণ খাবারটা তো পাবে না। অনেক মাছ, ছোট মাছগুলোই ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন খেয়েই বেঁচে থাকে। তাহলে এরা যদি ওই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে, এরাই যদি মরে যায় কি হবে? পুরো পুরো প্রজাতি নষ্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে কতটা ডেঞ্জারাস জিনিস। আর এই ইউভি এখানে দেখায় তোমাদের, ইউভি রেডিয়েশন আসার ফলে কি হয়েছিল, যেমন সাউথার্ন হেমিস্ফিয়ার, এখানে আন্টার্কটিকা যেটা রয়েছে, এখানে কিন্তু বিরাট একটা ওজোন গহ্বর সৃষ্টি হয়ে গেছিল। এই ওজোন গহ্বর সৃষ্টি হওয়ার ফলে মানুষের প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল, কারণ অনেক মানুষের স্কিন ক্যান্সার যেমন হচ্ছিল, অনেক প্রজাতিও বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। নর্দার্ন হেমিস্ফিয়ারেও কিন্তু স্টার্ট হয়ে গেছিল। ঠিক আছে, ভালো কথা। ওজোন স্তরের ঘনত্ব, অর্থাৎ ওজোন স্তরের ডেনসিটি মাপার একক কি? ডকসন। বাংলায় লিখে দিচ্ছি, ডকসন। ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? ডকসন। দেখো এখানে ডকসন ইউনিটে কি মাপা হয়েছে? ওজোন স্তরের ঘনত্ব। অর্থাৎ যত মোটা ওজোন স্তরের ঘনত্ব হবে, তত আল্ট্রাভায়োলেট রেডিয়েশনকে কি অ্যাবজর্ব করে নিতে পারবে। এবার অ্যাবজর্পশনটা কি করে হয় সেটাও আমরা বুঝবো একটুখানি পরে। এখন দেখে নাও, এই যে পুরোটা দেখছো ওজোন গহ্বর কিন্তু সৃষ্টি হয়ে গেছিল। এইখানে দেখো একটা স্কেল দিয়েছে ডবসন ইউনিট, যেখানে 700 হচ্ছে ম্যাক্সিমাম। একটু রেডিস থাকা মানে ভালো, অর্থাৎ এই জায়গাগুলোয় দেখো নর্দার্ন হেমিস্ফিয়ারে ভালো ওজোন কনসেন্ট্রেশন রয়েছে। গ্রিন মানে কিন্তু কমে গেছে, এগুলোতেও দেখো ওজোন কনসেন্ট্রেশন কিন্তু অনেকটাই কম। আর ব্লু মানে তো টোটাল ওজোন প্রায় গহ্বর তৈরি হয়েছে, খুব হালকা লেয়ার রয়েছে। তো যাই হোক, এই হয়েছিল কনসেপ্ট। তারপর কিভাবে আমাদের ওজোন স্তর ধ্বংস হলো, কিভাবে ওজোন স্তর আবার রিপেয়ার হলো, এই সমস্ত কিছু কনসেপ্ট আমরা এবার স্টার্ট করব। বোঝা গেছে? আপাতত যা বুঝিয়েছি, আশা করছি তোমাদের চ্যাপ্টার সম্পর্কে, এই ওয়েভলেন্থ কি, ইউভি রেডিয়েশনস কোথা থেকে আসে, বা ইউভি জিনিসটা কি, ইনফ্রারেড জিনিসটা কি, এই কনসেপ্টগুলো আমার কিন্তু লাগবে একটু পরে। কারণ রেকর্ডটা হচ্ছে কি একবার দেখে নি। জাস্ট ইয়েস, রেকর্ডিং ইজ গোয়িং অন। তো চলো এবার আমরা স্টার্ট করে দিই চ্যাপ্টারের। এবার ডেপথে আমি ঢুকছি। সবার প্রথম চলে আসি ওজোন লেয়ার। এই যে ওজোন লেয়ারটা রয়েছে, কোন কোন স্তরে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি আছে? মেসোস্ফিয়ার। মেসো মানে কি? মাঝখান, তাই তো? মেসোস্ফিয়ারের ওপরে দুটো লেয়ার, মেসোস্ফিয়ারের নিচে দুটো লেয়ার, ঠিক মাঝখান আছে বলে মেসোস্ফিয়ার। এই অ্যারাউন্ড তুমি যদি দেখো যে মেসোস্ফিয়ারের ওজোন লেয়ার কিন্তু, এই মেসোস্ফিয়ারে কি থাকে এখানে, যদি মেসোস্ফিয়ারে কিন্তু অক্সিজেন গ্যাস তুমি পাবে। বোঝা গেছে? এই যে মেসোস্ফিয়ার অ্যারাউন্ড 80 থেকে 100 কিলোমিটারের কথা আমি বলছি। 80 থেকে 100 কিলোমিটারে থাকা ওজোন, এই অক্সিজেনের যে স্তর, সেই স্তর বলবো না, মানে এটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের মধ্যে কিন্তু অক্সিজেন মলিকিউল থাকে। ভালো করে বুঝে নাও স্টেপ বাই স্টেপ। এই অক্সিজেন মলিকিউলগুলো, আমি কি বলেছি, ইউভি রেডিয়েশন মানে কি, প্রচন্ড ওদের কিন্তু ফ্রিকোয়েন্সি হাই। এই ফ্রিকোয়েন্সি বা এর মধ্যে একটা শক্তি রয়েছে, এই এনার্জিটা, অক্সিজেন অক্সিজেন এই যে অক্সিজেনের দুটো আর কি পরমাণু নিয়ে অক্সিজেন তৈরি, অক্সিজেনের সাথে অক্সিজেন, এই যে পরমাণুটা দ্বারা O2 পরমাণু স্ট্রাকচার তোমাদেরকে দেখায়। এই এই এটা O3, ঠিক আছে? এই যে এখানে যেটা দেখছো, এটা হচ্ছে তিনটা অক্সিজেন মিলে ওজোন গ্যাস তৈরি করছে। ওজোন গ্যাসের স্ট্রাকচারটাই তো বলা হয়নি। ওজোন গ্যাসের স্ট্রাকচার হচ্ছে O3, যেখানে তিনটা অক্সিজেন পরমাণু মিলে তৈরি হচ্ছে। এটা দেখো অক্সিজেন, যেখানে ওজোন গ্যাসের দুটো অক্সিজেনের দুটো পরমাণু মিলে কি তৈরি হচ্ছে? অক্সিজেন পরমাণু দুটো একসাথে মিলে কি তৈরি হচ্ছে? অক্সিজেন অণু তৈরি হচ্ছে, তিনটে মিলে ওজোন গ্যাস তৈরি করছে। এবার চলে এসো এই যে, আচ্ছা এই স্ট্রাকচারটা লাগবে। আর একটা যেটা লাগবে এইটা, কিভাবে ভাঙনটা হয় তোমরা এবার বুঝতে পারবে। দেখো এই যে অক্সিজেনের মধ্যে রয়েছে না, ইউভি রশ্মি পড়ার ফলে, ইউভি রশ্মি যখন এটার মধ্যে পড়বে, আল্ট্রাভায়োলেট রশ্মি যখন পড়বে,
অক্সিজেন মলিকুলটাকে ভেঙে দেবে, এতটাই শক্তি। আচ্ছা, একটা কনসেপ্ট যেটা বলছিলাম, যদি এই ধরো এই অক্সিজেনটার সাথে এই অক্সিজেনটার কি রয়েছে, দুটো আটকে রয়েছে একটা অ্যাট্রাকশন বল বা ফোর্সের মাধ্যমে, সেই ফোর্সটা, সেটা তো একটা বল, দুটো অক্সিজেন পরমাণু একটা তনু হিসেবে যখন আছে, দুজন দুজনকে আকর্ষণ করে রয়েছে, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। সেইটার থেকে যদি এই আল্ট্রাভায়োলেট রশ্মি যে আর কি ক্ষমতা, সেটা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, অক্সিজেনটা দুটো পার্টে ব্রেক হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? একে বলা হয় ফোটো ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে ভেঙে যাওয়া, ফোটো মানে আলো, আলো পড়ে কোনো মলিকিউল যখন ভেঙে যাবে তাকে বলা হবে ফোটো ডিসোসিয়েশন। এই অক্সিজেনের কি হয়ে গেল, ফোটো ডিসোসিয়েশন হয়ে গেল। তাহলে এখানে ছিল O2, এটা কি হিসেবে ছিল O2, O2 ভেঙে গিয়ে কি তৈরি করলো, দুটো অক্সিজেন অ্যাটম তৈরি করলো। বলো এতখানি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মি যখন অক্সিজেনে পড়লো, এর ফলে কি হয়ে গেল, অক্সিজেনটা দুটো পরমাণুতে ব্রেক হয়ে গেল। এরপরে চলে এসো, এখানে আমরা এখনো কিন্তু মেসোস্ফিয়ারে আছি, হ্যাঁ, এখনো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আসেনি। এইবার এখানে কি হয়েছে, অক্সিজেন যে অণু ছিল সেগুলো পরমাণুতে ব্রেক হয়ে গেছে। অক্সিজেন পরমাণুতে ব্রেক হয়ে যাওয়ার পর এবার কি হবে, এদের মধ্যে ঘনত্বটা খুব কম থাকে, যেন মেসোস্ফিয়ারে ঘনত্ব কম থাকে, অর্থাৎ দূরে দূরে আছে। তাহলে এরা যখন নিচে নামবে, নেবে কোথায় আসবে, মেসোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আসবে, ঘনত্বটা বেড়ে গেল, ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে তখন কি হবে, এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে অলরেডি কি থাকে, ওজোন গ্যাস থাকে। তো যাই হোক, কনসেপ্টটা দেখো এবার, স্ট্র্যাটোস্ফিয়ারে যখন এরা এলো, তখন একটা অক্সিজেন অক্সিজেন অণু কিন্তু, হ্যাঁ, এই একটা অক্সিজেন অণু একটা অক্সিজেন পরমাণুর সাথে কিন্তু এবার জুড়বে। একটা অক্সিজেন অণু একটা অক্সিজেন পরমাণুর সাথে জুড়বে, জুড়ে কি করবে, উচ্চ শক্তি সম্পন্ন ওজোন গ্যাস তৈরি করবে। O3 মাথায় স্টার দিলাম। স্টার দেবার মানে কি, এর শক্তিটা উচ্চ। বোঝা গেছে, এখানে গোলটা হবে না, O3 স্টার, এর মানে হচ্ছে ওজোন গ্যাস উচ্চ শক্তি সম্পন্ন অবস্থায় রয়েছে। ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে হয় কোনো ভালো খবর পেলাম, টাচডাপ হয়ে গেলাম, একদম উত্তেজিত হয়ে গেলাম, তেমনি ওজোন মলিকিউলটা উত্তেজিত অবস্থায় রয়েছে। এবার এই ওজোন মলিকিউলটা, যেমন এটা ধরো ওজোন, ঠিক আছে, এটা ধরো ওজোন মলিকিউল, এর পাশে কিন্তু অনেক অক্সিজেন, নাইট্রোজেন সব ঘুরে বেড়াচ্ছে। এ যখন হাই ফ্রিকোয়েন্সিতে উত্তেজিত অবস্থায় আছে, পাশে কিন্তু অক্সিজেনে একবার ধাক্কা মারলো, এর কিছুটা শক্তি অক্সিজেনে চলে গেল। আবার পাশে নাইট্রোজেনে কি করলে, ধাক্কা মারলো, অক্সিজেন কিছুটা এনার্জি নিয়ে নিল। এইভাবে চলার ফলে কিন্তু ওজন উচ্চ শক্তি সম্পন্ন অবস্থা থেকে স্টেবল অর্থাৎ স্থিত ওজন অণু কিন্তু তৈরি হলো। তাহলে বোঝা গেছে অক্সিজেন থেকে কিভাবে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। ক্লিয়ার একদম? আরেকবার রিপিট করে দিচ্ছি, সবার প্রথম মেসোস্ফিয়ারে থাকা অক্সিজেন অণুগুলো যখন ওপর থেকে আল্ট্রাভায়োলেট রে আসবে, তখন অক্সিজেন গ্যাসে পড়ার ফলে ওরা অক্সিজেন পরমাণুতে ব্রেক হয়ে যাবে। অক্সিজেন পরমাণুগুলোর এখানে যেহেতু ঘনত্ব কম, একে অপরের সাথে জুড়তে পারবে না, তখন কি হয়ে যাবে, নিচে নেমে আসবে। নিচে নেমে আসার পরে স্ট্র্যাটোস্ফিয়ারে এলো, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা অক্সিজেন গ্যাসের সাথে আবার রিয়াকশন করবে, দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন ওজোন তৈরি করবে। উচ্চ শক্তি সম্পন্ন ওজোনটা যখন পাশে থাকা নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে ধাক্কাধাক্কি খাবে, তখন এর কিছুটা শক্তি এর কাছে যাবে, এর কিছুটা শক্তি এর কাছে যাবে, অর্থাৎ পাশে থাকা যে মলিকিউল থাকবে তার কাছে শক্তিটাও দিয়ে দেবে। তার ফলে এটা কি তৈরি হয়ে যাবে, ওজোন গ্যাস তৈরি করবে, আর সেটাই কি তৈরি করছে, একটা চাদর বা লেয়ার তৈরি করছে। বলো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমাকে জানাও তোমাদের ক্লাস করতে কেমন লাগছে। সায়েন্স এমন একটা জিনিস না, তুমি যত বুঝবে তত ভালো লাগবে, না বুঝে পড়লে কিচ্ছু লাভ নেই। ঠিক আছে, এই যে কনসেপ্টটা হয়ে গেল, তুমি একবার থেকে দুবার ভিডিওসটা দেখে নাও, তারপর বইটা পড়ো, একদম কনসেপ্ট দেবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওজোন গ্যাস কি করে তৈরি হয় সেটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপর যেটা তোমাকে করতে হবে, যে অক্সিজেন থেকে ওজোন গ্যাস কি করে ফর্মেশন হয়েছে তুমি বুঝে গেছো। এবার যেটা হচ্ছে, ওজোন গ্যাস তো ফর্ম হলো, ওজোন গ্যাস ফর্মেশনের পরে আহ, এই ওজোন গ্যাস থেকে অক্সিজেন কি করে তৈরি হচ্ছে, অর্থাৎ ওজোন লেয়ার কিভাবে ভাঙছে, এটা কিন্তু প্রাকৃতিক ভাবেই হচ্ছে, কন্টিনিউয়াসলি লিকুইড ইকুইলিব্রিয়ামে কিন্তু রয়েছে, অর্থাৎ সাম্যাবস্থায় রয়েছে।
অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে, ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। সেই প্রসেসটা কি দেখো, সেই প্রসেসটা হচ্ছে ওজোন গ্যাস যেমন রয়েছে, এই ওজোন গ্যাসটা কি হবে, অর্থাৎ ওজোন গ্যাসের সংকেতটা একবার দেখে নাও আগের স্লাইডে। উফ, এখানে তো অনেক, যাই হোক, তিনটে অক্সিজেন পরমাণু মিলে কি তৈরি হচ্ছে, ওজোন তৈরি করছে। এই ওজোনটা সবার প্রথম কি করবে, এই ওজোনের মধ্যে কি পড়বে, আল্ট্রাভায়োলেট রে পড়বে। এই ইউভি রেডিয়েশন পড়ার ফলে কি হয়ে যাবে, এটা অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণুতে ব্রেক হয়ে যাবে। বোঝা গেছে নাকি যায়নি? এরপরে এই যে অক্সিজেন পরমাণুটা রয়েছে না, এই যে অক্সিজেন পরমাণু তৈরি হলো, পাশের অন্য একটা ওজোন গ্যাসের সাথে এই অক্সিজেন পরমাণুটা রিয়াকশন করবে, রিয়াকশন করে অক্সিজেন গ্যাস তৈরি করবে, আর এর সাথে আরেকটা অক্সিজেন পরমাণু তৈরি করবে। বলো ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? পরেই অক্সিজেন পরমাণু যেটা রয়েছে এটাও আবার একটা অপরের সাথে যুক্ত হয়ে গিয়ে, মানে এখানে তৈরি হচ্ছে না, আর একটা যুক্ত হয়ে গিয়ে আর একটা অক্সিজেন অণু তৈরি করবে। তাহলে এইখান থেকে কটা অক্সিজেন অণু তৈরি করলে, দুটো। ফাইনাল রিয়াকশন আমাদের কি দাঁড়ালো, এই যে এই যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারালি ওজোন গ্যাস থেকে ভেঙে কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে। আবার আগের স্লাইডে যদি দেখো, ও ওজোন ওজোন গ্যাস তৈরি হচ্ছে অক্সিজেন দিয়ে। এই রিয়াকশনটাকে আমরা কিভাবে দেখাতে পারবো, দেখো, যদি এক্সামে প্রশ্ন দেয় যে কিভাবে হচ্ছে, দেখো তোমাকে প্রত্যেকটা রিয়াকশন কিন্তু মাথায় রাখতে হবে। যে প্রথমে অক্সিজেন, অক্সিজেন ভেঙে গেল, অক্সিজেন ভেঙে যাওয়ার পরে কি তৈরি হচ্ছে, আবার একটা অক্সিজেনের সাথে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজোন তৈরি করলো। আবার বলে দিই, এটা ইম্পর্টেন্ট বলে বারবার রিপিট করছে, যেটা হচ্ছে সবার প্রথম, আচ্ছা সাউন্ডটা বোধহয় একটু কমে গেছে, মাইকটা দূরে চলে গেছে। যাই হোক, সবার প্রথম অক্সিজেন ইউভি পড়লো, দুটো পরমাণুতে ব্রেক হলো, পাশের আরেকটা থাকা আমার নিচে নেমে এসে আরেকটা অক্সিজেন অণুর সাথে ওই অক্সিজেন পরমাণুটা যুক্ত হয়ে গিয়ে ওজোন গ্যাস তৈরি করলো। আর ওজোন গ্যাস কিভাবে ভাঙছে, ওজোন গ্যাসের মধ্যে যখন ইউভি রেডিয়েশনস পড়ছে, সেটা অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ব্রেক হচ্ছে। এই অক্সিজেন পরমাণুটা পাশে থাকার একটা ওজোন গ্যাসকে কি কি করছে, ব্রেক করে দিচ্ছে। ব্রেক করে দিয়ে কি তৈরি করছে, আবার অক্সিজেন গ্যাস তৈরি করছে। এই অক্সিজেনটা আবার কি তৈরি করবে, ওজোন তৈরি করবে। আবার সেই ওজোনটা ভেঙে কি তৈরি করবে, অক্সিজেন তৈরি। এইবার একটা কথা হচ্ছে, এখন এতক্ষণে বুঝতে পেরেছো যে ওজোন গ্যাস বা ওজোন লেয়ার যেটা রয়েছে, সেই ওজোন লেয়ারটা কিভাবে ভেঙে 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 তৈরি হয়, মানে ব্যাপারটা বুঝতে পারছো, যে ইউভি রেডিয়েশনসটা কিভাবে অ্যাবজর্ব হচ্ছে বা শোষণ হচ্ছে। কিভাবে শোষণ হচ্ছে, ইউভি রশ্মিটাকে ওজোন শোষণ করে নিয়ে অক্সিজেনে বিয়োজিত হয়ে যাচ্ছে, অক্সিজেন গুলো আবার বিয়োজিত হয়ে, এবার অক্সিজেন গুলো আবার কি করছে, আবার একটা অন্য ইউভি রেডিয়েশনকে অ্যাবজর্ব করছে, ওটাকে কি করে তৈরি করছে, ওজোন তৈরি করছে। তাহলে ওজোন একবার ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন করছে, অক্সিজেন আবার ইউভি রশ্মি শোষণ করে ওজোন তৈরি করছে। এই বারবার বারবার ট্রান্সফরমেশনের ফলে কি তৈরি হয়ে যাচ্ছে, আবার ওজোন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে ওজোন। এই প্রসেসের ফলেই কিন্তু ইউভি রশ্মিটাকে শোষণ করা হয়। তাহলে বোঝা গেছে ইউভি রশ্মি কিভাবে ওজোন স্তরের মধ্যে শোষিত হয়। তাহলে আমি যদি প্রিসাইজলি আমি দেখি যে রিয়াকশনটা কি হবে, 3O2, অর্থাৎ তিনটে অক্সিজেন পরমাণু থেকে, আচ্ছা এই চিহ্নটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম, বাংলায় বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা, এই তিন অণু অক্সিজেনের সাথে, মানে তিন অণু অক্সিজেন থেকে দুই অণু ওজোন তৈরি করছে, আবার দুই অণু ওজোন থেকে তিন অণু অক্সিজেন তৈরি করছে। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? এই হলো ওজোন স্তর প্রাকৃতিকভাবে কিভাবে আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে, শোষণ করে নিজেদের মধ্যে সাম্যাবস্থাটা বজায় রাখছে। অনেকখানি বলা হয়ে গেছে, মাথায় একটুখানি রেস্ট দিয়ে দেবে, পজ করবে ভিডিওটা, তারপরে নেক্সট কনসেপ্টে আসবে। যাই হোক, আজকের ভিডিওটা দুটো, মানে রেকর্ড করতে গিয়ে আমার একটা, মানে কি ব্রেস হয়ে যায়, যার ফলে দুটো পার্টে ভাগ হয়ে যায়। চিন্তা নেই, ওটা আমি জুড়ে দিতে বলবো, জুড়ে দিয়ে আর কি দুটো ভিডিও সেম করে দিতে বলবো, অসুবিধা নেই। এরপর যেটা তোমাদেরকে জানতে হবে, সবার প্রথম বলে রাখি, যে এই যে আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে, তো এরা এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েইছে। এরপরে তোমাদের যেটা জানতে হবে, যে মানুষ সৃষ্ট কারণ কিছু রয়েছে, যে মানুষের দ্বারা কিভাবে ওজোন স্তর এক্সট্রা এক্সট্রা ভাবে ঢেলে যাচ্ছে। যেমনটা বলি, যে ওজোন গ্যাস থেকে অক্সিজেন হচ্ছে, অক্সিজেন আবার ওজোন তৈরি করে দিচ্ছে,
কিন্তু যদি মানুষ এখানে একটু ইনভলভমেন্ট বাড়িয়ে দেয়, অর্থাৎ ওজোন গ্যাসকে যদি একটু বেশি ভেঙে দেয়, তাহলে কি হয়ে যাবে, অক্সিজেন তো ভাঙছে, আবার মানুষ ভাঙছে, একটা সময় কি হবে, এর ফলে গহ্বর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলে এসো কিছু চেইন রিয়াকশন আমরা দেখে নেওয়া যাক। সবার প্রথম চলে আসবে, এক সেকেন্ড আমি জাস্ট টপিকগুলো নোট ডাউন করার সঙ্গে একটু দেখে নিচ্ছি কি কি টপিক দেখাতে হবে। ওজোন হোলটা দেখাতে হবে, কিভাবে সিএফসি, ওজোন হোলটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, সিএফসি হ্যালোনস নাইট্রাস অক্সাইড কিভাবে অন করছে। ঠিক আছে, চলো সবার প্রথম আমরা দেখে নিই যে ওজোন যে লেয়ারটা রয়েছে, ওজোন লেয়ারটা আমাদের কারা ব্রেক করছে এক্সট্রা ভাবে। ঠিক আছে, কিছু রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন, কি ক্লোরোফ্লুরোকার্বন, এই কথাটা তোমাদের কোথা থেকে আসছে, ক্লোরো ফ্লুরো কার্বো। যখন তোমরা লাস্ট চ্যাপ্টারে চলে যাবে, অর্থাৎ জৈব রসায়ন, তখন তোমরা জানতে পারবে ক্লোরোফ্লোরো কার্বন সম্পর্কে আরো ডিটেলস আমি পড়াবো। এখানে আমাদের কার্বন কথাটা, কার্বন মানে সি, সি এর তোমরা যেমন 4টে হাত হয়, এই কার্বনের সাথে ক্লোরিন অথবা ফ্লুরিন যে কোনো একটাও থাকলেও আমাদের কি হয়ে যাবে, ক্লোরোফ্লুরো কার্বন তৈরি হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি, সিএফসি মানে কি, ক্লোরোফ্লুরো কার্বন। এইবার চলে এসো, সূর্যের যখন আর কি আল্ট্রাভায়োলেট রে ক্লোরোফ্লুরো কার্বনে পড়বে, কি হবে, এখান থেকে ক্লোরিন বেরোবে। আমি ক্লাসে প্রত্যেককে জিজ্ঞাসা করতে পারি এখান থেকে ক্লোরিনটাই কেন বেরোল, আর মাঝখানে দুটো পার্টে ব্রেক হয়ে গেছিল, মানে এখন রেকর্ডিং চলছে, অসুবিধা নেই, তুই কি করবি, দুটোকে একটু জুড়ে দিবি। ঠিক আছে, সাউন্ডটা কিন্তু পুরোটাই চলছে, ভিডিওটা দুটো পার্টে ব্রেক হয়ে গেছে, একটুখানি তো কাজে খাটতে হতে পারে। ঠিক আছে, চলে আসো। তো যাই হোক, ক্লোরোফ্লুরো কার্বন যেটা রয়েছে, ক্লোরোফ্লুরো আচ্ছা দাঁড়ি রেকর্ডিং হচ্ছে তো দেখে নি, হ্যাঁ চলছে, এত ফাইন। ক্লোরোফ্লুরো কার্বন যেটা রয়েছে, এই ক্লোরোফ্লুরো কার্বন থেকে ক্লোরিনটাই কেন ব্রেকডাউন হয়ে বেরোবে, ফ্লুরিনটা কেন বেরোবে না। আজকে জেনে রাখো যে ফ্লুরিন পরমাণুর কিন্তু সাইজটা অনেকটাই কম ক্লোরিনের থেকে। তাহলে ফ্লুরিন পরমাণুর সাইজ কম মানে কি, এখানে যদি ফ্লুরিন পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটাকে টেনে দূরে রাখতে পারবে বেশি। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়ে যাবে, একটু সাইজ বড় হওয়ার কারণে ইলেকট্রনটা একটু দূরে চলে যায় নিউক্লিয়াস থেকে, তাহলে ইলেকট্রনের প্রতি কি আকর্ষণটা কার কম, ক্লোরিনের কম, যার আকর্ষণ কম তাকে একটু ধাক্কা দিলে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। সেই কারণে এখানে যখন ইউভি রে পড়বে, ইউভি রে পড়ার ফলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পড়ছে ক্লোরোফ্লুরোকার্বনে, পড়ার পরে ক্লোরিনটাই বেরোবে, বাকিগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে, ফ্লুরিন ইনট্যাক্ট থাকবে। বোঝা গেছে, মেনলি আমাদের দু ধরনের সিএফসি ইউজ করা হতো, CFC11 আর CFC12। দুটো রিয়াকশন প্যাটার্ন একই হচ্ছে। CFC11 মানে কি, আমি চলে আসি, CFC ক্লোরোফ্লুরো 11, এটার মানে কি, একটা কার্বন থাকবে, একটা ফ্লুরিন থাকবে, তিনটে ক্লোরিন থাকবে, CFCl3, এটা হয়ে গেল ক্লোরোফ্লুরো কার্বন। এর মধ্যে যখন ইউভি রেডিয়েশন পড়বে, ইউভি রেডিয়েশন পড়ার ফলে কি তৈরি হয়ে যাবে, একটা ক্লোরিন বেরোবে, Cl2 ডট প্লাস Cl ডট। এটা কি করে হয় জানো, আগেরটায় চলে এসো। একটা বন্ধন যখন হয়, এই এই যে বন্ডিং গুলো আমি লিখছি, এই বন্ডিং এ কটা করে ইলেকট্রন থাকে কেউ জানো, এখানে এই সমযোজী বন্ধনগুলো দুটো করে ইলেকট্রন মিলে তৈরি হয়। জেনারেলি কি হয়, জেনারেল সেন্সে কিন্তু এরকম রিয়াকশন হয় না, বাট আল্ট্রাভায়োলেটের যেহেতু রেডিয়েশনসটা বেশি, তো সেক্ষেত্রে কি হয়, যখন কোনো বন্ধনে পড়বে এটাকে পুরো মাঝখান থেকে ব্রেক করে দেবে, অর্থাৎ বন্ধনটা দুটো ইলেকট্রন ভাগ হয়ে বেরিয়ে গেল। এই দুটো ইলেকট্রন যখন ভাগ হয়ে বেরিয়ে গেল, এই বাকি পার্টের মধ্যে একটা ইলেকট্রন রয়ে গেল, আর ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন কিন্তু রয়ে গেল। বলো ক্লিয়ার হয়েছে না হয়নি, যে CFCl3 থেকে আল্ট্রাভায়োলেট যদি পড়ে, CFCl2 ডট আর Cl2 ডট, এই ডটগুলোর মানে কি, এগুলো একটা করে ইলেকট্রন। বোঝা গেছে, ওই যে বন্ডিংটা ছিল না, ওই বন্ডিংটা ভাঙার পরে একটা একটা করে ইলেকট্রন, একটা ইলেকট্রন এ পেয়েছে, একটা ইলেকট্রন এ পেয়েছে। এইবার চলে এসো, এইবার চলে এসো, এই যে CFCl2 আছে এটা আবার ভাঙবে, CFCl2 ডট যেটা রয়েছে এর মধ্যে আবার যখন ইউভি পড়বে, সেটা কি হয়ে যাবে, CFCl ডট তৈরি করবে, প্লাস আবার একটা ক্লোরিন তৈরি করবে। এবার এই একটা ক্লোরিন ডট
প্রায় লক্ষ লক্ষ ওজন অণুকে ধ্বংস করতে পারে। কিভাবে দেখো, ক্লোরিন ডট যখন ওজনের কাছে যাবে, ওজনের কাছে গিয়ে সবার প্রথম কি করবে, সিএল ও ডট তৈরি করবে। কি বললাম, বোঝা গেছে? সিএলও ডট আর তার সাথে অক্সিজেনে ব্রেক করে দেবে। এই যে ওজনটা দুটো ভাগ হয়ে গেল, সিএলও ডট আর অক্সিজেন। এরপর চলে এসো, এই যে সিএলও ডট রয়েছে, এই সিএলও ডটটা আবার পাশের ওজনের কাছে যাবে। ঠিক আছে, সিএলও ডটটা সিএলও ডট পাশে ওজনের কাছে যাবে, গিয়ে কি ফর্ম করবে বলো তো, গিয়ে কি ফর্ম করবে, অক্সিজেনে ব্রেক করে দেবে আর এর সাথে আর একটা ক্লোরিন ডট তৈরি করবে। ভালো করে ভেবে দেখো, রিয়াকশনটা শুরু হয়েছিল সিএল ডট দিয়ে, শেষ হলো সিএল ডট দিয়ে। একটা সিএল ডট ওজন কটা ওজনকে ভাঙলো, একটা ওজন আবার একটা ওজন, দুটো ওজনকে ভেঙে দিল, দিয়ে আবার কিন্তু আর একটা সিএল ডট হলো, আবার দুটো ওজনকে ভাঙবে। এই দুটো O3 কে ভাঙার পরে এরা আরো দুটো করে সিএল ডট ফর্ম করবে, এই O3 থেকে আরো দুটো সিএল ডট ফর্ম করবে। তাহলে বুঝতে পারছো, একটা চেন রিয়াকশন যাকে বলে ডমিনো এফেক্ট। তোমরা তা দেখে থাকবে, একটার পাশে একটার পাশে একটার পাশে সেই ছোট ছোট ডমিনো গুলো পাওয়া যায় না, ওগুলোকে একটা ঠেলে দিলে পর 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 ভেঙে ভেঙে পড়তে থাকে। সেই এফেক্টের মধ্যে একবার স্টার্ট হয়ে গেলে দেখো, একটা ক্লোরোফ্লুরো কার্বন যখন মহাকাশে এই ওজোন লেয়ারের কাছাকাছি চলে যাচ্ছে, যদিও যতক্ষণ এটা ট্রোপোস্ফিয়ার অর্থাৎ আমরা যেখানে আছি কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, কিন্তু যখনই এটা আমাদের ওজোন লেয়ারে চলে যাচ্ছে তখন কিন্তু একটা অণু CFCl3 মারাত্মকভাবে ব্রেক করতে পারে। আর এখানে দেখো, একটা CFCl3 ভেঙে কিন্তু দুটো সিএল ডট তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, একটা ক্লোরোফ্লুরো কার্বন যেমন একটা প্রায় লক্ষ লক্ষ ওজোন গ্যাসকে কিন্তু ভেঙে দেবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না হয়নি? CFCl3 থেকে আল্ট্রাভায়োলেট পড়লো, CFCl2 ডট সিএল ডট হলো, CFCl2 ডট আল্ট্রাভায়োলেট পেয়ে আবার একটা CFCl ডট আর ক্লোরিন ডট তৈরি করলো। এটা গেল CFC11 কি করে ব্রেক করে, বলো? ক্লিয়ার হয়েছে একদম? এরপর চলে এসো একই টাইপের রিয়াকশনস, যেখানে সেখানে জাস্ট একটুখানি চেঞ্জ হবে, CFC11 এর জায়গায় CFC12। CFC12 এর স্ট্রাকচার কি, CF2Cl2। আগেরটাই কি ছিল দেখো, মানে জাস্ট আমি স্ট্রাকচারটা একে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা ফাঁকা আছে। এর মানে হচ্ছে CFCl3 মানে হচ্ছে কার্বনের সাথে একটা ফ্লোরিন, তিনটে ক্লোরিন। বোঝা গেছে? আচ্ছা, এইখানে বোধহয় আমি আগের বার বোঝানোর সময় এখানে হাইড্রোজেন দিয়েছো, এটা হয়ে যাবে হাইড্রোফ্লুরোক্লোরো কার্বন। এখানে হাইড্রোজেনটা দেবে না, ঠিক আছে, হাইড্রোজেনটা দেবে না, বারবার বারণ করে দিচ্ছি। ক্লোরোফ্লুরো কার্বন মানে হচ্ছে কেবলমাত্র ক্লোরিন থাকবে আর ফ্লুরিন থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখানে চলে এসো, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখলে, ফ্লুরিন, ক্লোরিন, 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 অর্থাৎ তিনটে ক্লোরিন আর একটা ফ্লুরিন। তোমরা জানো কার্বনে চারটে বন্ডিং করতে পারে বা চারটে হাত থাকে, সেই চারটে হাত, চারটে কিন্তু হ্যালোজেন দিয়ে কিন্তু দখল রয়েছে। ক্লোরিন আর ফ্লুরিন এর হ্যালোজেন এলিমেন্ট, তোমরা পর্যায় সারণীতে পড়েছো, পর্যায় সারণী ক্লাসে বলেছিলাম। তো এরা কি করে, একটা একটা করে ব্রেক হতো, এই ক্লোরিনটা বেরোলো, আর একটা ক্লোরিন বেরোলো, আর একটা ক্লোরিন বেরোলো, এইভাবে কিন্তু এরা কিন্তু ব্রেকডাউন হতে থাকে। তো CFCl3 কিরকম দেখতে, কিভাবে ব্রেক হয় বুঝতে পেরেছো? এর পরে চলে এসো CFC12, এই স্ট্রাকচারটা কিরকম, একটা কার্বন, সেম জিনিস, চারটে হাত, দুটো ফ্লুরিন আর দুটো ক্লোরিন। বলো ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার এখান থেকেও কি হচ্ছে, আমি বললাম সব থেকে উইকেস্ট বন্ড কি এখানের মধ্যে, সেই ফ্লুরিন সহজে তো বেরোবে না, কারণ ফ্লুরিন শক্তিশালী, শক্তিশালী যে হয় তাকে বের করা তো অসম্ভব। তাহলে কি হবে, সব থেকে উইকেস্ট পার্টকে বের করতে হবে। ইউভি রশ্মি যখন পড়লো, ইউভি রশ্মি পড়ার পরে ক্লোরিন বেরিয়ে গেল, তাহলে এর মধ্যে যখন ইউভি রশ্মি পড়বে তখন কি হয়ে যাবে, CF2Cl ডট প্লাস সিএল ডট। বলো ক্লিয়ার হয়েছে? এটা ডবল ডট নয় কিন্তু সিঙ্গেল ডট। সেই ডটের কনসেপ্ট, আবার CF2Cl, এখানে আর ব্রেক হয় না জেনারেলি, ঠিক আছে, কারণ শুধু ক্লোরিন থাকতে চায় না, ক্লোরিন আর ব্রেকডাউন হয় না। তো এইখানে কি হয়, এই যে ক্লোরিন ডট রয়েছে, সেম কনসেপ্ট, ওজনের কাছে যাবে, গিয়ে ClO ডট তৈরি করবে প্লাস সিএল ডট তৈরি করবে। অর্থাৎ এখানে দেখো O3, এইভাবে ভাবো, ওজোন প্লাস O2 হিসেবে ভাবো, তোমাদের মনে করতে সুবিধা হবে। O2 প্লাস অক্সিজেন আর কি পরমাণু, এই ক্লোরিনের সাথে এই অক্সিজেনটা যুক্ত হয়ে গেল, এইভাবে মনে করো। আর O3 থেকে
অক্সিজেনটা বেরিয়ে গেল, তাহলে সিএলও ডট আর ক্লোরিন ডট। এই যে ক্লোরিন ডটটা আছে, এই ক্লোরিন ডটটা আবার কি, এই ক্লোরিন ডট তো অন্য আর একটা ওজনকে ভাঙবে, সেটা পরের ব্যাপার। সেম সিএলও ডট ওজোন গ্যাসের সাথে রিয়াকশন করে কি তৈরি করবে, অক্সিজেনের ফর্ম করবে। দেখো, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, দুটো একটা অক্সিজেন অণু হয়ে গেল। এই ওজোন মানে কি, O2 আর একটা অক্সিজেন। এইভাবে ভাবো, কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকে না। তিনটে অক্সিজেন পরমাণু এইভাবে কিন্তু একে অপরের সাথে অ্যাটাচ থাকে। তো যাই হোক, ব্যাপারটা সেটা না, আমি বলতে চাইছি যে এই যে ওজোন, ওজোন যে গ্যাসটা রয়েছে না, ওজোন গ্যাসটাকে এইভাবে ভেঙে দেখার চেষ্টা করো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে কি হয়ে যাবে, এই যে অক্সিজেন অক্সিজেন মিলে O2 তৈরি করবে। বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? এই জায়গাটা যখন, আর এর সাথে কিন্তু আবার একটা সিএল ডট কিন্তু রয়ে যাবে। সিএল ডট অর্থাৎ দু অণু অক্সিজেন ফর্ম করার পরে একটা সিএল ডট, এই যে সিএলটা আছে, এই সিএল ডটটা এখানে থেকে যাবে। এবার আমার কাছে কথা হচ্ছে, সবার প্রথম শুরু করেছিলাম সিএল ডট দিয়ে, আবার শেষ করলাম সিএল ডট। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম অনুঘটক। ঘটক কি করে, বিয়ে দিয়ে দেয়, দিয়ে কি করে যায়, সাইড হয়ে যায়। অণুদের ঘটক হচ্ছে অনুঘটক, এইভাবে মনে রাখতে পারো। অণুদের ঘটক হচ্ছে অনুঘটক। অণুদের মধ্যে রিয়াকশন করিয়ে দেবে, দিয়ে নিজে বেরিয়ে যাবে। রিয়াকশনে ভাই আমার আমার ভাই কোনো যোগদান নেই। আমি দুটো অণুর মধ্যে রিয়াকশন করে দিয়েছি, চলো আমার কাজ হয়ে গেছে, বেরিয়ে যাবো। সেম কনসেপ্ট এখানে অনুঘটক হিসেবে কাজ করে। দেখো, সিএল ডট দিয়ে শুরু করেছিল, ওজনটাকে ব্যাটা ভেঙে দিল, তারপর বলে চলো আমার কাজ মিটে গেছে, সাইড হয়ে যায়, সেই সিএল ডট হিসেবে থেকে গেল। আগের রিয়াকশনেও তুমি দেখো যে এখানে সিএল ডট দিয়ে স্টার্ট হয়েছিল, শেষ হলো সিএল ডট দিয়ে। তাহলে এখানে সিএল থ্রি, এই যে সিএল থ্রি এ অ্যাজ এ অনুঘটক কাজ করছে কার, ওজোন গ্যাসকে ভাঙনের জন্য। বোঝা গেছে না যায়নি? এই গেল এর কনসেপ্ট। আর একটা কনসেপ্ট আছে, মেনলি কি হয়েছিল, সুপারসনিক যখন জেট হয়েছিল, তোমরা জানো যে ধুম 3 সিনেমাতে দেখেছো যে নাইট্রো ইউজ করছে, গাড়িটা বিশাল স্পিডে চলে গেল। এই নাইট্রো পড়ানোর ফলে কি হয়, নাইট্রাস অক্সাইড, বোঝা গেছে, এনও তৈরি করে, নাইট্রোজেনের অক্সাইড ফর্ম করে। এই এনও কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে কিন্তু বেক করে আর একটা প্রসেসে। আচ্ছা, তোমরা একটু আগে পড়েছো যে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে, আগের ক্লাসে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কি হয়, জেট প্লেন গুলো যায়। এই জেট প্লেন যাওয়ার ফলে কি তৈরি করছে, যেহেতু ওখানে প্রচন্ড ফুয়েল পড়ে না, আর খুব হাই কোয়ালিটির ফুয়েল পড়ে, এনও কিন্তু তৈরি হয়। এনও কিন্তু এও কিন্তু একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করে কার, ওজোন গ্যাসকে ধ্বংস করার জন্য। এই এনও প্লাস O3 যখন রিয়াকশন করবে, এখানে যেটা ফর্ম করবে NO2 আর অক্সিজেন তৈরি করবে। এইবার O3-তে যখন আল্ট্রাভায়োলেট মানে রে পড়বে, ইউভি আল্ট্রাভায়োলেট রে পড়বে, এ কি তৈরি করবে, অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণুতে ব্রেক করবে। এই NO2 অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে কি ফর্ম করবে, আবার একটা এনও ফর্ম করবে। দেখো, শুরু হয়েছিল এনও দিয়ে, শেষ হলো এনও দিয়ে। একটা এনও ফর্ম করছে, আর এর সাথে একটা অক্সিজেন হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করছে। তাহলে এখানে শুরু হয়েছিল কি দিয়ে, এনও দিয়ে, এনওর সাথে ওজোন বিক্রিয়া করলো, করে NO2 আর অক্সিজেন তৈরি করলো। এই অক্সিজেনটাকে এখন কোনো ভূমিকা নেই, যদিও তারপর কি হচ্ছে, ওজোন গ্যাসে তো সবসময় ইউভি রেডিয়েশন পড়ছে, তো ইউভি রেডিয়েশন পড়ার ফলে O2 আর ও তৈরি করলো। এবার দেখো, এই যে এনও ছিল না, এনও থেকে কি তৈরি হয়েছিল, NO2 তৈরি হয়েছিল। এই NO2টা এখন রিয়াকশন করবে কার সাথে, অক্সিজেনের সাথে। এই NO2 আর অক্সিজেন রিয়াকশন করে কি তৈরি করছে, আবার NO ফর্ম করে দিচ্ছে, NO আর হচ্ছে O2। এই NOটা আবার কি করবে, দেখো শুরু হয়েছিল NO দিয়ে, শেষ হলো NO দিয়ে, এখানে এও কি হবে, অনুঘটক। কাজ খতম, চলো পালাও, অনুঘটক হিসেবে কাজ করবে। তখন আবার এ কি করবে, পাশে আবার একটা ওজোন গ্যাসকে ধ্বংস করতে থাকবে। তো ওই জন্য কি হয়েছে, যে আমাদের এখনকার দিনে আর কি ওজোন গ্যাস, এইগুলো জানার পর থেকে ওজোন গ্যাসকে যে ধ্বংসের মুখ থেকে বাঁচানোর জন্য আমাদের অনেক কনভেনশনস রয়েছে, অনেক প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলগুলোর ফলে কিন্তু এখন মানে পালন করার ফলে অক্ষরে অক্ষরে ওজোন গ্যাসটা, হ্যাপি টু সে দ্যাট, অনেকটা ওজোন লেয়ারটা আমাদের কি হয়ে গেছে, রিকভার হয়ে গেছে। এখন মানুষের অতটা প্রবলেম হবে না, ঠিক